আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 15ই আগস্ট, আমাদের বাঙালি জাতির পিতা, বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বপ্নদ্রষ্টা, মহান মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতার মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী। আজ এই মুহূর্তে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ স্বাভাবিক অবস্থানে নেই। অন্তত এটা তো নির্দ্বিধায় বলা যায় একটি চরম খারাপ সময় পার করছে। স্বাধীনতার এত বছর পর এসে, 53 বছর পর এসে আজ আমরা বাংলাদেশকে এক অন্য বাংলাদেশ হিসাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা, আমি দেখছি ইতিমধ্যে দুজন, সাইদুল ইসলাম এবং জাকারিয়া, আপনারা আমাকে দেখছেন। আমার সাউন্ড কি আসছে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ভালোভাবে? কাইন্ডলি যদি একটু জানান ভালো হয়। তো আজকে আমার মূল উদ্দেশ্য রাজনীতি নিয়ে কথা বলা নয়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলা নয়। আজকের একমাত্র উদ্দেশ্য, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকের এই প্রয়াণ দিবসে, আজকের এই শাহাদাত বার্ষিকীতে, জাতীয় শোক দিবস 2024 15ই আগস্টে বঙ্গবন্ধুকে নিবেদিত কয়েকটি কবিতা পড়ব। আমি আসলে খুব বেশি সময় ধরে লাইভে থাকতে পারবো না, কারণ লাইভ করার আমার এমনিতে খুব অভ্যাস নেই, আমি বিব্রত বোধ করি। কিন্তু এর আগেও কোনো জাতির জনকের কোনো মৃত্যুবার্ষিকীতে আমি এভাবে লাইভে আসিনি। আজ এমন এক পরিস্থিতি দেশের মধ্যে সৃষ্টি হয়েছে বা করা হয়েছে, যে পরিস্থিতিতে বাংলাদেশ রাষ্ট্রটির নির্মাতা বলা যায়, যাকে কেন্দ্র করে স্বাধীনতা সংগ্রাম করেছি আমরা, আমাদের পিতারা, চাচারা, বড় ভাইয়েরা, যে নেতাকে নেতা মেনে, যে জয় বাংলা স্লোগান খেয়ে সম্মুখে রেখে এই দেশের স্বাধীনতা এসেছে, মুক্তিযুদ্ধ হয়েছে। আজ বাংলাদেশে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, আজ এমন এক ভীত সন্ত্রস্ত পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, যেখানে এই জয় বাংলা শব্দটা নির্বিঘ্নে নির্ভয়ে উচ্চারণ করাও অনেকটা সংকটময় হয়ে গিয়েছে। ঠিক এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি আমার অবস্থান থেকে বঙ্গবন্ধুকে স্মরণ করি। আমার মনে হচ্ছে আমি আমার অবস্থান থেকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করি। আজ অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি, গত 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক সহিংস সময়ে, আমি বলেছি আগেই রাজনীতি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না, মূলত আমি কোনো রাজনীতিবিদও না। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের ধানমন্ডির 32 নম্বর রোডের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটিতে আক্রমণ করে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, আমরা ধরে নিলাম এটা একটি আন্দোলন পরবর্তী মুহূর্তের প্রতিক্রিয়া। সেটা নিয়ে আমরা হয়তো ভবিষ্যতে কোনো এক সময় কথা হবে, রাষ্ট্র বাংলাদেশ কথা বলবে, স্বাধীনতা পক্ষের মানসিকতার কোনো মানুষ, আমি বলছি না আওয়ামী লীগই ক্ষমতায় আসতে হবে, আমি বলছি না এর প্রতিবাদ করার জন্য, এর বিচার নির্ণয় করার জন্য, এর অপরাধীদের 32 নম্বরে এই নৃশংসভাবে আক্রমণের, এই নির্লজ্জভাবে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে যারা একদিন রাষ্ট্র ক্ষমতায় এসে প্রতিবাদ করবে, বিচার করবে, তাদেরকে আওয়ামী লীগ হতেই হবে, আমি সেটা বলি না। আমি বলি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের, বাংলাদেশের লাল সবুজকে ভালোবাসা কোনো মানুষ, স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল কোনো মানুষ যেদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে, আমি বিশ্বাস করি এই নির্মম নৃশংস ঘটনাগুলোর বিচার হবে। আমরা সেদিকে যাব না। আমি আজ শুধু
আজকের এই লাইভে এই প্রতিবাদটুকু রেখে গেলাম। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসা মানুষগুলোকে যেতে না দেওয়া অন্যায় হয়েছে। আজ পুলিশ ব্যারিকেডের কথা না বলাই ভালো, এটা আমাদের জন্য লজ্জার। আমি দেখেছি বাংলাদেশে যখন সরকারি ক্ষমতায় এসেছেন পুলিশকে ব্যবহার করেছেন, ব্যারিকেড ব্যবহার করেছেন, বুলেট ব্যবহার করেছেন, গ্রেনেড ব্যবহার করেছেন, টিয়ার সেল ব্যবহার করেছেন। এগুলো অসুন্দর, এগুলো না। শেষ পর্যন্ত আজ এমন একটি সরকার আসলো, যে সরকার কিনা বলল, আমি দুঃখিত, আমি বুঝতে পারছি না কি জন্য কানেকশন সঠিকভাবে আসছে না, বলতেছিলাম সেটা সুন্দর হয়নি। আমরা ওদিকে না যাই, কবিতা দিয়ে শুরু করি। আমি বলেছি আমি কবিতার মানুষ, আমি কবিতা পড়তে ভালোবাসি, যদিও আমার আবৃত্তি বা উচ্চারণ ওই অর্থে খুব ভালো না। আমি কবিতার মানুষ, আমি কবিতা পড়তে ভালোবাসি, বঙ্গবন্ধু নিয়ে কবিতা বেশি ভালোবাসি, তাই জন্য আজ আমি কবিতাই পড়ব। আমি এখন পড়ব কবি, প্রয়াত কবি, সম্মানিত মানুষ, আমি যাকে খুব পড়ি, যা পাই সংগ্রহ করি উনার পড়ি, শহীদ কাদরী। উনার বই থেকে আমি একটি কবিতা পড়ব, খুবই ছোট্ট কবিতা, বঙ্গবন্ধুকে নিয়ে উনি লিখেছিলেন। কবিতাটির নাম হচ্ছে হন্তারকের প্রতি। হন্তারক হত্যাকারীর প্রতি উনি কি বলতে চেয়েছেন আমরা শুনি। বাঘ কিংবা ভালুকের মতো নয়, বঙ্গোপসাগর থেকে উঠে আসা হাঙ্গরের দল নয়, না, কোনো উপমায় তাদের গ্রেপ্তার করা যাবে না। তাদের পরনে ছিল ইউনিফর্ম, বুট, সৈনিকদের টুপি। বঙ্গবন্ধুর সঙ্গে তাদের কথাও হয়েছিল। তারা ব্যবহার করেছিল একেবারে খাঁটি বাঙালির মতো বাংলা ভাষা। অস্বীকার করার উপায় নেই, ওরা মানুষের মতো দেখতে। এই লাইনটি আমি আরেকবার পড়ব। অস্বীকার করার উপায় নেই, ওরা মানুষের মতো দেখতে, এবং ওরা মানুষই, ওরা বাংলার মানুষ। এর চেয়ে ভয়াবহ কোনো কথা আমি আর শুনব না কোনো দিন। উনি সেটাই বলতে চেয়েছেন যে হত্যাকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এরা এই বাংলারই মানুষ ছিল। আর এই বাংলাদেশটা স্বাধীন, এককভাবে কোনো ব্যক্তি কোনো রাষ্ট্র স্বাধীন করতে পারে না, কিন্তু এটা অনস্বীকার্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি জন্ম না নিতেন, হয়তোবা 1971 সালে আমরা স্বাধীনতা নাও পেতে পারতাম। সেটা পেতে হয়তো আমাদের আর অনেক শত বছর অপেক্ষা করতে হতো। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে 32 নম্বরে যাওয়া, বঙ্গবন্ধুকে সম্মান জানাতে যাওয়া মানুষগুলোর প্রতি বিভৎস আচরণ দেখার পর মন মানসিকতা সত্যিকার অর্থেই খুব ভালো নেই। আমি বলছি, এটা যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হয়ে থাকে, এর আগে একটি কথা বলে নেওয়া ভালো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক ব্যক্তিত্বের ঊর্ধ্বে উঠিয়ে নিয়ে যেতে না পারার সবচেয়ে বড় দায়, সবচেয়ে বড় অপরাধ আমি বলবো আওয়ামী লীগের। আওয়ামী লীগ কেন বঙ্গবন্ধুকে সেই উচ্চতায় নিয়ে যেতে পারেনি যেখান থেকে মানুষ বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের নেতা বা আওয়ামী লীগের বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান হিসাবে চিহ্নিত করতে পারে। সেই উচ্চতায় নিয়ে যেতে না পারাটা, এটা আওয়ামী লীগের দোষ। আমরা অনেকবারই বলেছি, আমি কম ছোট মানুষ, আমি আমার অবস্থান থেকে বলেছি, অনেক বড়জন, অনেক গুণীজন, অনেক বুদ্ধিজীবী, অনেক সাহিত্যিক, অনেক সাংবাদিক লিখতে দেখেছি, আমি বলতে শুনেছি, বঙ্গবন্ধুকে এমন একটি উচ্চতায় নিয়ে যান যেখানে উনি সবার হয়ে যান। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা আমার প্রিয় দল, আমি আওয়ামী লীগকে ভোট দেই, যতবার আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়ায় অনেক সমালোচনা করি, প্রতিবার সমালোচনা করি, কিন্তু একটা সময় যে যখন ভোট দিতে যাই ব্যালটে নৌকাতেই ভোট দিই, সেটা অন্য কথা। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বাংলাদেশের সাথে সমর্থক হন, যদি নয়
এটা সর্বৈব সত্য, 100%, যেটাকে শতভাগ সত্য বলে, শতভাগ এই নিরেট সত্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলাদেশ। তাহলে আমরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই বাংলাদেশ মানে, আমরা যদি জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ সমার্থক, তাহলে সেই বাংলাদেশের ভিতরে যখন আওয়ামী লীগ বিএনপির সাথে নির্বাচন করতে যায়, আওয়ামী লীগ যখন জামাতের সাথে নির্বাচন করতে যায়, আওয়ামী লীগ যখন জাতীয় পার্টির সাথে নির্বাচন করতে যায় সে বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে, তাহলে কেন আওয়ামী লীগের নির্বাচনী পোস্টার, আমি দ্বিমত করি, এটা কোনো সময় উচিত না। বঙ্গবন্ধুকে যদি আপনি সম্মান দেন, লাল সবুজ পতাকার সাথে তুলনা করেন, আপনি যদি মানচিত্র, তাহলে বঙ্গবন্ধুকে কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের অ্যাসেট ভাবা উচিত না, উনি জাতীয় অ্যাসেট। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকে শুভেচ্ছা দিতে যে মানুষ বাধাগ্রস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আক্রান্ত হয়েছেন। তো আমরা প্রতিবাদ করছি। আমি কয়েস আহমদ বকুল, আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ করতাম যদি অন্য কোনো রাজনৈতিক দলীয় নেতার ক্ষেত্রেও সেটা হয় বা হতো। তো তার আগে আমি বলতে চাই, বঙ্গবন্ধু কিন্তু আওয়ামী লীগের নেতা না। এখন সেটা আমি বললে হবে না, সেটা আওয়ামী লীগকে বলতে হবে, বললে হবে না, আওয়ামী লীগকে এটা ক্লিয়ার করতে হবে। নির্বাচনী পোস্টার থেকে বঙ্গবন্ধুর নাম ছবি সরিয়ে ফেলতে হবে। বঙ্গবন্ধুকে বাংলাদেশ অবস্থানে নিয়ে যেতে হবে, সেটাই। যাই হোক, আমি বোধহয় অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আজ সুখের দিন, আজ কান্নার দিন, আজ বেদনার দিন, আজ বলা যায় এক অর্থে পরাজিত হবার দিন। তো আজ আমরা ওইসবে না যাই। আমি আমার প্রিয় কবি, নির্মল দুগুণের কবিতা পড়ার আগে আমি আমার একটি কবিতা পড়ি। আমি আমার নিজের একটি কবিতা পড়ি, সেটা হয়তো ভালো দেখাবে। ফাঁকে ফাঁকে আমি আমার এক দুটা কবিতা পড়ব। কবিতাটির নাম হচ্ছে একদিন তুমি চলে গেলে ফিতা। একদিন তুমি চলে গেলে, বুড়িগঙ্গা ঘেঁষে দাঁড়ানো অকৃতজ্ঞ শহরটির রামধনু বারান্দা থেকে বয়ালে এক রাতের শেষ ভাগে তুমি চলে গেলে। সমস্ত সম্ভাবনা, স্বপ্ন এবং বিশ্বাস বুলন্টিত হয়ে গেল পিতা, তুমি চলে গেলে। অসম্ভব অতন্দ্র যন্ত্রণায় বাসিয়ে স্বদেশ সবুজ, অথচ তোমার প্রস্থানে জীর্ণতম তোমার বাংলা। সংকোচহীন উঠে গেল কালা, কৃপণ এবং অন্ধদের হাতে। একদিন তুমি চলে গেলে। যে দেশটির গলিতে গলিতে ভালোবাসা ফেরি করতে তুমি, যে দেশটির গাছ রং গাঢ় প্রবল বুকের চেতনায় এঁকেছিলে, সেই শীতল ঝর্ণার মতো চঞ্চল স্রোত দাবানল হয়ে গেল। অন্যতর বিবর্ণতায় পৌঁছে গেল পদ্মা, মেঘনা। প্রস্থান প্রভাতের স্তব্ধ অথচ বুক ফাটা বিলাপের আবা মেঘময় করে দিল চিরায়ত বাংলার আকাশ। একদিন তুমি চলে গেলে। ক্ষীণ করে ফুলেদের লাল, পাখিদের কণ্ঠে ঢেলে কর্কশতা, বিস্তীর্ণ প্রান্তর সব মরুময় হাহাকার। ভ্রাতৃবিরোধেই অন্ধকার বদ্বীপ আজ নীল, বেদদামথিত চোখ, বুকে কোব ক্ষুধা ও বিরাম। কোনো এক শ্রাবণ আষাঢ়ে উজাড় করে এই উজানের গাং তুমি পিতা চলে গেছ আমাদের বাস্তুহীন আজন্ম উদ্বাস্তু জলে ঢেলে। তো যেটা বলছিলাম, আজ জাতীয় শোক দিবস। আমরা শুনতে পাচ্ছি জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করা হয়েছে, এই সরকার করেছেন। তো বর্তমান সরকার যে পরিস্থিতিতে আসছেন ক্ষমতায় এবং যে দায়িত্ব নিয়ে আসছেন, সেই দায়িত্বে তারা কি করছেন না করছেন আমরা জানি না। তবে আওয়ামী লীগ তথা স্বাধীনতার পক্ষের সংগঠনগুলোর প্রতি তাদের দমন পীড়ন অভাবনীয়ভাবে লক্ষণীয়, যেটা খুবই দুঃখজনক। তারা এসেছিলেন বৈষম্য বিরোধিতার স্লোগান নিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের, আমি বলবো এটা বিপ্লব হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন জয়ী হয়েছে সরকারের বিরুদ্ধে আন্দোলনে, এবং সরকার বিরোধী আন্দোলনে সরকারের পরাজয়ের পরই যে সরকার এসেছেন আমরা দেখতে পাচ্ছি। সেই সরকারের মধ্যে আমি ছাত্রদের অবস্থান জানি না, আমরা বাংলাদেশের বাহিরে থাকি, মিডিয়া যতটুকু দেখায়, ফেসবুক বা গণমাধ্যম, সামাজিক মাধ্যম যা দেখায় আমরা তাই দেখি, তার চেয়ে বেশি দেখার আমাদের সুযোগ নেই। বাট এখন পর্যন্ত আমরা যা দেখছি, এখন পর্যন্ত আমাদের যা মনে হচ্ছে,
সরকারের মধ্যে বৈষম্য বিরাজমান। বঙ্গবন্ধুর উনি বঙ্গবন্ধু, উনি জাতির পিতা, এসব অনস্বীকার্য। এর আগেও মিলিটারি গভর্নমেন্ট আমরা দেখেছি, আওয়ামী লীগ বিরোধী সেনাবাহিনী সরকার আমরা দেখেছি, বঙ্গবন্ধুর নাম নিশ্চিহ্ন করে দেওয়ার প্রয়াস আমরা দেখেছি, বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দেওয়ার প্রয়াস আমরা দেখেছি। কিন্তু 2024-এর যে আন্দোলন হলো সেটা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন। একটি শব্দ বুঝতে হবে, বৈষম্য বিরোধী আন্দোলন করছে ছাত্ররা। এই ছাত্রদের আন্দোলনে বিরুদ্ধে আওয়ামী লীগের বা সরকারের লক্ষ লক্ষ, বলবো না কোটি কোটি সমর্থকরা কিন্তু রাস্তায় নামেনি। কারণ এই ছাত্রদের বৈষম্য বিরোধী এই বাক্যটির প্রতি শ্রদ্ধা ছিল মানুষের, আশা ছিল মানুষের, স্বপ্ন ছিল মানুষের। সেই স্বপ্নটিকে বুলন্টিত করে দিয়েছেন ডক্টর ইউনূস সরকার। বাংলাদেশ আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি বৈষম্যমূলক আচরণ করে। দুটি বৈষম্যমূলক আচরণ গত 7 দিনে করেছেন ওনারা। প্রথমত জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করেছেন। কি জন্য করেছেন, কি কারণে করেছেন সেটা অন্য বিষয়, হয়তো ওনারা কোনো এক সময় ব্যাখ্যা দেবেন, ব্যাখ্যা আসবে। কিন্তু আমি বলছি আরেকটি কথা, এই দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারই কিন্তু শেষ সরকার নয়। এই দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি গত 15 বছর থেকে ক্ষমতায় ছিলেন, তার সরকারটাও কিন্তু শেষ সরকার ছিল না। তারপরও কিন্তু এখানে একটি সরকার এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটাও কিন্তু শেষ সরকার নয়। এই দেশে আরও সরকার আসবে, কিন্তু অন্য সরকার প্রধানের চেয়ে ডক্টর ইউনূস সাহেবের একটা গুণগত পার্থক্য হওয়ার কথা ছিল। উনি প্রথমত উনি পৃথিবীব্যাপী একজন পরিচিত মানুষ। আমি যে দেশে থাকি, ফ্রান্সে, গত মাত্র 2 সপ্তাহ আগে ওনার নামে একটি রাস্তা, ছোট রাস্তা অবশ্য, যা হোক ছোট হোক বড় হোক, একটি রাস্তার নামকরণ করা হয়েছে। ডক্টর ইউনূসের নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। তিনি নোবেল পেয়েছেন, শান্তিতে নোবেল পেয়েছেন। এসব কিন্তু মিন করে অনেক বড় বিষয়। এখন উনি যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলেন, বা ওনাকে নিয়ে আসা হলো, আমি বলবো না উনি আসছেন, ওনাকে নিয়ে আসা হলো, কিন্তু উনি যে প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ দমন পীড়নের ব্যবস্থা করছেন অথবা ওনার উপদেষ্টা করছেন, আসলে তো উপদেষ্টারা করছেন, ওনার সিদ্ধান্তের বাইরে তো কেউ কিছু করে না, উনিই করছেন। এই যে জাতীয় শোক দিবসের ছুটি বাতিল, এটা একটা খারাপ দৃষ্টান্ত। আগামী বছর করতে পারতেন, যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারতেন, অর্থনৈতিক বিষয় আদি আসতে পারতো, অনেক কথা আসতে পারতো। কিন্তু আপনি 1 সপ্তাহের মধ্যে 15ই আগস্টের ছুটি বাতিল করছেন। এটা কিন্তু সরাসরি বৈষম্যমূলক আচরণ। সুতরাং প্রথমত আপনি বৈষম্য বিরোধী এই স্লোগানের মধ্যে নেই, আপনারা বৈষম্য বিরোধী এই স্লোগানের মধ্যে নেই, এই কথাটা আমি স্মরণ করলাম। আজ 32 নম্বরে যে 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 যা হয়েছে, যা হচ্ছে, আমরা হয়তো তার সিকিবাব দেখতে পাচ্ছি বা অনেক 10% দেখতে পাচ্ছি, কিন্তু খারাপ হচ্ছে, সেটা ভালো না। আমি আবার আই রিপিট ওয়ান্স অ্যাগেইন, গত 15 বছর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু তারাও এই দেশের শেষ সরকার ছিল না। এরপরে আরেকটি সরকার এসেছে, ভবিষ্যতে আরেকটি সরকার আসবে। তো আপনি সম্মানের জায়গা থেকে সম্মানিত মানুষ, আপনাদের সম্মানটুকু আপনারা রক্ষা করতে হবে। আমি এখন লাইভে এসেছি, আমি কিছু বাজে কথা ব্যবহার করলাম বা খুব রুড কিছু ভাষা ব্যবহার করলাম, সেটা কিন্তু আমারই ক্ষতি করবে। আমি ব্যক্তিগত বকুলকে নিয়ে মানুষ সমালোচনা করবে, ফেসবুকের কিচ্ছু আসা যাবে না। তো মাননীয় সরকারের উপদেষ্টাবৃন্দ, আপনাদের অনেকের ব্যক্তিগত ভালো ইমেজ আছে, 2-1 বাঁচাল, ওদের কথা বাদ দিলাম, 2-1 বাঁচাল। আই থিঙ্ক মাইসেলফ ওরা খুব বেশি দিন এই সরকারে থাকবে না। আজ যে 4-5 জন ইনক্লুড হচ্ছে সরকারে, কাল যে 2-4 জন বাদ পড়বে না, এর কোনো নিশ্চয়তা নেই, সেটা অন্য বিষয়, অন্য প্রসঙ্গ। কিন্তু আমি বলছি, আপনারা সরকারে আসছেন, আমি ফেসবুকে এসে গাও করলাম, মানে বাচালের মতো কথা বললাম, কাউকে খারাপ ভাষা ব্যবহার করলাম, এটা কিন্তু ফেসবুকের কোনো দায় আসে যায় না, ফেসবুকের দায় না, এটা আমার নিজের দায়। ব্যক্তিগতভাবে আমি ব্লেমড হব, আমাকে মানুষ খারাপ বলবে। সো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস 15ই আগস্টের যে ছুটি ছিল, সাধারণ ছুটি ছিল, জাতীয় শোক দিবসের ছুটি ছিল, সেটা বাতিল করেছেন। সেটা আরেক বছর পর হতে পারত, এটার যুক্তিসঙ্গত কারণ আসতে পারত, এটার ব্যাখ্যা আসতে পারত। যেভাবে হুট করে বাতিল করা হয়েছে, এটা ভালো হয়নি। এটা
আওয়ামী লীগের প্রতি তথা বঙ্গবন্ধুর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। আমি বলছি না এই যে সরকার আওয়ামী লীগের প্রতি ভালো ব্যবহার করতে হবে, আমি বলছি যে স্লোগান নিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, আপনাদের স্লোগানটা ছিল বৈষম্য বিরোধী, তাহলে আপনি ক্ষমতায় এসেই বৈষম্য শুরু করলেন। আপনারা এই জাতিকে দ্বিখণ্ডিত করেই ছাড়বেন। আমি বললাম না এটা সত্য, আওয়ামী লীগের সময়ে বৈষম্যের শিকার হয়েছেন অনেকে, কিন্তু আপনি তো বৈষম্য বিরোধী বলে এসেছেন, আপনি তো বৈষম্য দূর করবেন বলে এসেছেন। আপনি কেন বৈষম্য করবেন? আপনি কেন বৈষম্য করবেন? আজকে কেন ৩৫ নম্বরে মানুষজনকে যেতে দেবেন না? কেন দেবেন না? কেন মানুষকে যেতে দেবেন না? আপনি পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যান। বৈষম্য বিরোধী যে ছাত্রগুলা কাল রাত বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে হিন্দি গান বাজিয়ে ড্যান্স করেছে, ওরা কিন্তু কম বয়সের ছেলেরা। এদের অনেককেই যদি ফৌজদারি মামলায় গ্রেপ্তার করা হয়, কোর্ট ওদেরকে জেলে না দিয়ে সংশোধনাগারে দেবে, জেলে দেবে না। সো তাদের কোনো দায় নেই, তাদের কোনো দায় নেই, বাচ্চাদের কোনো দায় নেই। ওরা যা করবে যদি সঠিক হয় ইটস গুড, যদি খারাপ হয় নাথিং এলস, কিচ্ছু করার নেই। ওরা বাচ্চারা, কিন্তু আপনারা বয়স্ক লোকজন, নোবেল পাওয়া লোকজন, পৃথিবী বিখ্যাত লোকজনের সরকারে এসেছেন, আপনারা এমন কিছু করবেন না যাতে করে বৈষম্য বিরোধী এই বাক্য দুটি, এই শব্দ দুটি, এই বাক্যটি কলঙ্কিত হয়ে যায়। ধন্যবাদ। আমি এখন কবি নির্মলেন্দু গুণের একটি কবিতা পাঠ করব। কবিতাটির নাম হচ্ছে, আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছাত্ররা, কিছু অ্যাক্টিভিস্টরা, আমি দেখলাম একটি রিক্সায় একজন লোককে উলঙ্গ করছে। উলঙ্গ করাটা তো অপরাধ, এটা মারাত্মক অপরাধ, দিগম্বর করেছে, কিন্তু ওরা যে উলঙ্গ হাসি দিয়েছে ওই লোকটিকে দিগম্বর করার পর, আমি সিক। আমি বারবার ওই ভিডিওটা যখনই আমার সামনে এসেছে আমি কেটে দিয়েছি। ওই যে ক্রস চিহ্নতে ফেসবুকে কিছু কেটে দিলে, বারবার 10টা-15টা কেটে দিলে হয় কি, আপনার নিজের স্ট্যাটাস বা আপনার নিজের লেখাগুলা রিচ আসে না। এটা আমি জানি, জানার পর ওই ভিডিওটা আমি বারবার খাটতে হয়েছে। আমি নিতে পারিনি, সহ্য করতে পারিনি। আমার বয়স 50 হয়ে গেছে, দাড়ি রাখি নাই, রাখলে আমার দাড়িও অনেকটা সাদার মতো হয়ে গেছে। ওই ছেলেরা যেটা করছে, ওই ছেলেদের দিয়ে আপনারা যেটা করতে দিচ্ছেন, ইটস ব্যাড। এটা এরকম এর আগে হয়নি, এরশাদের আমলে হয়নি, বঙ্গবন্ধুকে মৃত্যুর পর হয়নি, এভাবে হয়নি। টু বি অনেস্ট, এভাবে হয়নি। আপনারা ইতিহাস পড়েন, কোনো সময় হয়নি। জেনারেল জিয়াউর রহমান সাহেবের আমলে তো হয়নি, হওয়ার কথা না, এরকম হয়নি। এরশাদের সময়ে হয়নি। 96-এ বিএনপি সরকার ক্ষমতায় ছিল, হয়নি, হওয়ার কথাই না, ওটা তো গণতান্ত্রিক সরকার ছিল। এর আগে হয়নি। এটা অভূতপূর্ব। এই যে ছাত্রগুলারে আপনারা আইন দিয়ে দিচ্ছেন, ওদের হাতে আইন দিয়ে দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তি, অত্যন্ত সম্মানিত জন, উনি কি বলেন, ছাত্রদের সাথে, পুলিশের সাথে ছাত্ররাও ট্রাফিক কন্ট্রোল করুক। ওরা ট্রাফিক কন্ট্রোল করতে যেয়ে করছেটা কি? আজকে দিগম্বর দেখলাম একটি লোককে, ভদ্রলোক, সম্মানিত মানুষ, বয়স্ক মানুষ, ওনার ফ্যামিলি আছে। আজ রাতে যদি উনি সুসাইড করে ফেলে, এর দায় কে নেবে? রাষ্ট্র নেবে না? রাষ্ট্র, আপনি এটা করতে দিচ্ছেন, রাষ্ট্রের সরকার, আপনি এটা করতে দিচ্ছেন, আপনারা ছাত্রদেরকে এখন করতে দিচ্ছেন। ছাত্ররা তো সফল হয়ে গেছে, ছাত্রদেরকে এটা আপনার কেন করতে দিচ্ছেন? আমি নির্মলেন্দু গুণের একটি কবিতা পড়ব, স্বাধীনতা উলঙ্গ কিশোর। কবিতাটির নাম স্বাধীনতা উলঙ্গ কিশোর। জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মতো বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও। তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রাত্যয়িক বাহুর পেশিতে, জীবনের রাজপথে। মিছিলে তুমি বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও। তোমার হা করা মুখে প্রতিদিন সূর্যোদয় হোক, সূর্যাস্ত অব্দি হরতাল ছিল একদিন, ছিল ধর্মঘট, ছিল কারখানায় ধুলো। তুমি বেঁচেছিলে মানুষের কোলাহলে, জননীর নাভিমূলে ক্ষত চিহ্ন রেখে যে তুমি উলঙ্গ শিশু রাজপথে বেরিয়ে এসেছ। সেই তুমি আর কতদিন স্বাধীনতা বলে গরুবে উলঙ্গ হয়ে পথে সম্রাটের মতো। স্বাধীনতার জননীর নাভিমূল থেকে কত চিহ্ন মুছে দিয়ে উদ্যত হাতের মুঠোয় নেচে ওঠা বেঁচে থাকা, হে আমার দুঃখ, স্বাধীনতা তুমিও পোশাক পরো। কান্ত করো উলঙ্গ ভ্রমণ, নয়তো আমারও শরীর থেকে ছিঁড়ে ফেলো স্বাধীনতা নামের পতাকা। বলো উলঙ্গতা স্বাধীনতা নয়। লাইনটি আমি আবার পড়ছি।
বলো উলঙ্গতা স্বাধীনতা নয়, বলো দুঃখ কোনো স্বাধীনতা নয়, বলো ক্ষুধা কোনো স্বাধীনতা নয়, বলো ঘৃণা কোনো স্বাধীনতা নয়। আমি আবার পড়ছি এই লাইনটি। কবি নির্মলেন্দু গুণ 1972 সালে এই লাইনটি লিখেছিলেন। আজ আমি আবার এই লাইনটি পড়ছি, বলো ঘৃণা কোনো স্বাধীনতা নয়। জননীর নাভিমূল ছিন্ন করা রক্তজ কিশোর তুমি, স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও, তুমি বেঁচে থাকো আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রেমে, বল পেন্সিলের যথেচ্ছ অক্ষরে, শব্দে, যৌবনে, কবিতায়। ধন্যবাদ। আমি সাধারণত লাইভ করি না, তাই লাইভে আমার কোনো খুব বেশি বন্ধুরা থাকেন না। যে 2-4 জন আছেন, আমি দেখছি 26 জন বন্ধু আছেন আমার সাথে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি যদি দেখি 1-2টা কমেন্ট যদি পাই, কারো পড়লাম, কমেন্ট নাই। আপনারা অনেকেই আছেন, প্রায় প্রত্যেকেই আমার পরিচিত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি কি বলবো, আমি ভাষাহীন। আমি বলি আমাদের একটা পরিচয় হয়ে গেছে, আমাদের এটা খুবই খারাপ পরিচয়। আমি ব্যক্তিগতভাবে এই লাইভটি ইন্টারন্যাশনালি বা জাতীয়ভাবে পৃথিবীর সবাই দেখছে, আমি এখানে বলবো না। আমি শাহবাজপুর নিয়ে আমি অনেক কথা বলবো না, আমি শাহবাজপুরের ছেলে, শাহবাজপুর আমার বাড়ি। কিন্তু আমাদের এত দোষ হয়ে গেছে, আমরা এত দূষিত হয়ে গেছি, আমরা প্রত্যেকেই আমাদের একটা রাজনৈতিক পরিচয় ধারণ করে বাঁচি। সেটা ভালো বিষয় না। আমি বলছি দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এই জন্য আপনারা যারা আওয়ামী লীগে ছিলেন না, আওয়ামী লীগের প্রতি আপনাদের অনেক ক্ষুধ আছে, আক্রোশ আছে, ঘৃণা আছে, অনেকের ভালোবাসাও আছে। কিন্তু এগুলা যেভাবে আপনাদের মধ্য থেকে বেরিয়ে আসছে, কাল আপনাদের প্রতিও সেটা ফিরবে। বিশ্বাস করুন, আমি এটা বলছি না যে কালই আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে, কিন্তু মনে রাখবেন কেউ না কেউ তো আসবে, কেউ না কেউ একজন তো দাঁড়াবে যে কিনা বাংলাদেশকে ভালোবাসে, যে কিনা স্বাধীনতাকে ভালোবাসে, যে কিনা জয় বাংলাকে ভালোবাসে, যে কিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে। সো প্লিজ আপনারা এত এক্সাইটেড হবেন না। আর আমাদের অনেকের আমি লক্ষ্য করলাম, আমি এর আগেও কথাটি বললাম যে আমাদের যে তরুণ বলবো না, তরুণদের মধ্যে অনেক ভালো ব্যবহার পাই আমরা। আমাদের যে কিশোরগুলা আছে তাদের সংখ্যা খুবই কম আমার ফেসবুকে, ওরা প্রায় নেই বলা যায়। যে 2-4 জন আছে বা যে 2-4 জনকে হঠাৎ চুকে পড়ে এদিক সেদিক, তাদের বাসা সুন্দর না, অনেকেরই বাসা সুন্দর না, অত্যন্ত কি বলবো নোংরা বাসা, যেগুলা আমি বুঝতে পারি না এগুলো আমাদের বাসা হলো কিভাবে। এই দায় কিন্তু আমরা যারা বয়স্ক বা আমাদের চেয়েও যারা বয়স্ক, বিশেষ করে আমি তো আমার দায় নেবই। আমার বয়স 50। এখন যদি আমার ছেলের বয়সী একটি ছেলে ভালোবাসার কথা না বলে, আমার সাথে হোক আর যার সাথে হোক, ফেসবুকে হোক আর ইনস্টাগ্রামে হোক, কি বলেন আপনার হোয়াটসঅ্যাপ হোক আর যেখানেই হোক, সে দায় তো আমাকে কিছু নিতেই হবে। আমি শুধু ভাত খালাম, ঘুমালাম, আর তারপরে একটি ছেলে আমার সাথে ভালো ব্যবহার করলো না, এ দায় কি আমার নয়? নিশ্চয়ই আমার। আমি সব কিছুর দায় নিতে রাজি আছি, কিন্তু আমাদের দায় আছে, অনেক দায় আছে। আমাদের অনেক সমস্যা আছে। সমস্যাগুলো পর্যায়ক্রমে যাদেরকে আমরা এই সমস্যা মেটানোর দায়িত্ব দিয়েছি, আমাদের সংবিধান যাদের দায়িত্ব দিয়েছে, হ্যাঁ আমাদের কনস্টিটিউশন যাদেরকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বগুলো তারা পালন করুক, আমরা তাদেরকে দায়িত্বগুলো পালন করতে দেই। যদি দেখি দায়িত্ব পালন হচ্ছে না, তারপরে না হয় একটা কিছু হবে। অনেকেই আইন হাতে তুলে নিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি সব জায়গায়, সব এলাকায়। আমি আমার এলাকার কথা আর ক্লাসিফাইড করলাম না, এসব বলার বিষয় না। দুঃখ হয়, লজ্জাই বেশি হয় এসব বিষয়ে কথা বলতে। কিন্তু যেভাবে আইন হাতে তুলে নেওয়া হচ্ছে, যেভাবে কদর্য ভাষা ব্যবহার করা হচ্ছে ফেসবুকে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে, এটা ভালো বিষয় না। প্রত্যেকের আমাদের পরিবার আছে, আমাদের পরিবারের কাছে আমরা দায়বদ্ধ। প্রত্যেক পরিবার তার সেই মহল্লা, গ্রাম বা পাড়ার প্রতি দায়বদ্ধ। আমরা সামাজিক জীব, আমরা এখনো সমাজ মেনে চলি। সেটাই অনেকের বিরুদ্ধে আমার বিরুদ্ধে অনেকের অভিযোগ থাকতে পারে, আমারও যে কারো বিরুদ্ধে অভিযোগ নেই। শাহবাজপুরের অনেক সম্মানিত, অনেক বেশি সম্মানিত, সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিদের কাছ থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে কষ্ট পেয়েছি। তারপরও সুযোগ হলে আমি এতটাই শ্রদ্ধা দেব, সারা জীবন দেব। এখনো আমি দেই। এখনো অনেক মুরব্বী আছেন যাদের সমালোচনার শিকার হয়েছি আমি, বা কি বলবো,
কিন্তু আমি দেখলে সালাম করি, আমার আব্বার মতো সম্মান করি। তো আমাদের মধ্যে এটা থাকতে হবে, যেহেতু আমরা সমাজে বাস করি, আমরা সামাজিক জীব, মানুষ সামাজিক জীব। আচ্ছা, আমি মূলত আজ 21 আগস্ট 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী জাতীয় শোক দিবসে কবিতা পাঠ করবো বলে এসেছিলাম। খুব সামান্য সময়ের জন্য কথা বলবো বলে এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে আমি আমার আপনজনদের সাথে বসে কথা বলছি। আপনারা যারাই আছেন বা এর পরবর্তীতে যারা আমার এই কথাগুলো শুনবেন, মনে হচ্ছে আপনারা আমার পরিবারের লোক, আমার নিজের লোক, নিজের মানুষ। তাই জন্য অনেক কথা আমি বলছি। আমাদের কিন্তু আইনের মধ্যে থাকতে হবে। আমি যেই হই, ইভেন দো একজন পুলিশ অফিসার যখন রিটায়ার্ড করেন, তিনিও কিন্তু সাধারণ জনগণ হয়ে যান, উনি আইন হাতে নিতে পারেন না। একজন আর্মি অফিসার যখন রিটায়ার্ড করেন, তিনিও আইন হাতে নিতে পারেন না। আর আমরা তো সাধারণ জনগণ, আমরা তো আইন আমাদের কাজ না, আইনের কাজ। আইনকে যদি আমরা দেশকে ভালোবাসি, যে কথাটি একটু আগে বলছিলাম, আমাদের প্রত্যেকের একটা পরিচয় হয়ে গেছে। আওয়ামী লীগ, আমি দুঃখিত, কানেকশন ডিস্টার্ব করছিল। তো আমি এখন যে আমাদের অনেকের পরিচয় হয়ে গেছে, এই পরিচয়টা টাকা উচিত না। আমাদের কিন্তু আরেকটি পরিচয় আছে। আমি শাহবাজপুরের বাইরে গেলে, বড়লেখায় গেলে আমি জাকিয়া পাই শাহবাজপুরের, তাকে আর আমি আওয়ামী লীগ মনে করি না। বড়লেখার বাইরে গেলে, সিলেট গেলে যাকেই পাই, তাকে আর আমি অন্য কিছু মনে করি না, বড়লেখার লোক মনে করি। আমরা যারা বিদেশে আছি, খুব ছোট্ট দু একটি ব্যতিক্রম ছাড়া আমরা সবাই কিন্তু শাহবাজপুরের বা বাংলাদেশের লোক। তো আমাদের এই পরিচয়টাই বড়, কিন্তু বাংলাদেশি, আমরা বাংলাদেশের মানুষ, আমাদেরকে সেটা বুঝতে হবে। আমরা এই পাশের বাড়ির লোকটাকে, সে আগে আওয়ামী লীগ ছিল বা সরকারের লোক ছিল, আমাকে ডিস্টার্ব করছে, তাকে ডিস্টার্ব করি, এখন তাকে হুমকি দেই, তাকে এই করি, সেটা কিন্তু আমরা ইসলাম মুসলমান হিসাবে ইসলামও সেটাকে সায় দেয় না। অসবন্য কথা, বেশি কথা হয়ে যায়, বেশি বললে অনেক কথা বলতে হয়, আর এভাবে একা একা বললে হয় না। যদি কারোর সাথে বিতর্ক হয় সেটা অন্য কথা। আমি আর দুটি কবিতা পড়বো, আপনাদের বিরক্ত করবো না, আমি চলে যাব। তার আগে আমি এখন আমার প্রিয় কবি, আমার সবচেয়ে প্রিয় কবি, সকল কবি আমার প্রিয়, যিনি কবিতা লেখেন, এমনকি আমার মতের বিরুদ্ধে লিখলেও তিনি আমার প্রিয়, বিকজ আমি কবিতা ভালোবাসি, আমি কবিতা বেশি ভালোবাসি। আমি নিজে কবিতা পড়তে পারি না, আমি খুব ভালো কবিতা লিখতেও পারি না, বাট আমি খুব বেশি কবিতা ভালোবাসি। সকলেই আমার প্রিয়, তবে সবচেয়ে বেশি কবি হিসেবে যাকে আমি ভালোবাসি, আমার অন্তরে আমি ধারণ করি, যে জীবিত কবি যাদেরকে আমি দেখেছি, তাদের মধ্যে যাদের সাথে আমার অন্তত একদিন দেখা হয়েছে, তাদের মধ্যে শামসুর রহমান আমার শ্রদ্ধার কবি, প্রিয় কবি। উনার কবিতাটা, একটি কবিতা পড়বো, তারপর আমার দুটি কবিতা পড়ে আমি রেখে দেব। তো শামসুর রহমানের কবিতাটি হচ্ছে গর্জে ওঠো স্বাধীনতা। কি করব সে বসন্ত দিয়ে, যাতে আছে শুধু ধুধু কুকুলের ডুকরি ওঠা, নেই ফুলের বাহার। সে বাগানে কি কাজ আমার, বলো, যেখানে আসে না পাখি কোনো দিন। কি রুক্ষ কঠিন মাটিয়ার দাঁড়ানো প্রেতের মতো সারি সারি গাছের কঙ্কাল। কি দরকার সে প্রেমের, যা কেবলই খাটার মুকুট। কি দরকার সে প্রেমের, যা কেবলই কাটার মুকুট পরায় মাথায়, আর বিষপাত্র তুলে দেয় হাতে। কোন কাজে লাগে সেই পথ, যেখানে হাঁটে না কেউ, যেখানে অদৃশ্য রঙিন আইসক্রিমওয়ালা শহর বাসানো মিছিলের ঢেউ। তোমাকে ডেকেছিলাম প্রিয়তমা, যখন সূর্যোদয়ের দিকে মুখ রেখে যাত্রা ছিল আমাদের। বর্জুয়া মুহের পিছুটানে আনেনি তোমার কানে জনগণমন জাগিয়ানা গান। জাহাবাজ ইগলের নকরের ভীষণ আক্রোশে এখনো বন্দিনী তুমি, হাঁটতে পারো না রংধনুর গালি চামড়ার পথে। তুমি বিনে কি দুরূহ এই পথ চলা, চৌদিকে আধার করে বিকট দানব আসে পায়ের তলায়। নিমিষে গুড়িয়ে নব্য সভ্যতার বুনিয়াদ, ফাঁসিতে লটকে দেয় পূর্ণিমা ছাদকে। আর নিষিদ্ধ ঘোষণা করে সব পদ্ম আর গোলাপের উন্মিলন। দুয়েলের শীষ নিষিদ্ধ ঘোষণা করে আমার পদ্মের পরবে নিরিবিলি তোমার নিঃশ্বাস আর চুলের সৌরভ। সুদিনের প্রতীক্ষায় যে কিশোরী বাঁকানো শরীরে বসে আছে বার্ধক্যের বিজন দারোয়ান, তার এই বয়সের বারের দোহাই, নেলসন ম্যান্ডেলার দীর্ঘ কারাবাসের দোহাই, বীর যুবা নূর হোসেন শাহাদাতের দোহাই। দিগন্ত কাঁপিয়ে ক্রুদ্ধ টাইটানের মতোই আজ হাতের শিকল ছিঁড়ে ফেলে গর্জে উঠো তুমি স্বাধীনতা। আমি আজ জাতীয় শোক দিবস 15ই আগস্ট
2024-এর এই লাইভ পর্বের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি এখন রেখেই দেব। আমি আমার পরিচয়, যারা আমাকে চেনেন বা ফেসবুকে যারা আছেন অধিকাংশই আমাকে চেনেন। আমার বাড়ি শাহবাজপুর, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামে। আমার আব্বা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মতিন। তো আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা। তো যখনই আব্বার সাথে বসতাম দেশে থাকতে, বা যখন খুব ছোটোকাল থেকেই উনি প্রবাসী লোক ছিলেন, যখনই আসতেন আমি ওনার কাছ থেকে স্বাধীনতার গল্প শুনতাম। তো কোনো একদিন ওনাকে বলেছিলাম যে আমাকে বঙ্গবন্ধু বিষয়ে আপনি বলেন। তো উনি আমাকে কিছু কথা বলেছিলেন। সেই কথাগুলোকে আমি অক্ষর বাক্যে কবিতা করে নিয়েছিলাম। অনেক পুরাতন কবিতা, সম্ভবত যদি আমার ভুল না হয় তারিখ আমার কাছে নেই। পুরাতন একটি কাগজ থেকে আমি খাতা থেকে লেখাটা সংগ্রহ করেছি। তো এই কবিতাটা আমি এখন পড়ব। আব্বা বলেন সুখ দিবসে, আব্বা বলেন বঙ্গবন্ধুই বাংলাদেশটা জানো তো, দেশ বিধ্বংসের এই দিনে তাই পিতাতে হো আনত। মুজিব মানেই লাল সবুজ আর স্বাধীনতার রক্ত ডাক। আব্বা বলেন মুজিব হত্যার খুনিরা সব নিপাত যাক। আব্বা বলেন বঙ্গবন্ধুর খুনিরা সব নিপাত যাক। হাতে গোনা হলো যাদের ফাঁসি কিংবা বিচার কাজ, তারাই নয় আরো আছে মুস্তাক বরা এই সমাজ। আমার এই চাটলান আমার আব্বার থেকে নেয়া, আমি কবিতায় সাজিয়েছি। আবার পড়ি। হাতে গোনা হলো যাদের ফাঁসি কিংবা বিচার কাজ, তারাই নয় আরো আছে মুস্তাক বরা এই সমাজ। আব্বা বলেন সুখ দিবসে মুক্তিযোদ্ধার ঐক্য হোক। রিপিট, আব্বা বলেন সুখ দিবসে মুক্তিযোদ্ধার ঐক্য হোক। স্বাধীন করা দেশ আমাদের শেখ মুজিবের উদার বুক। ঐক্য হোক খুব কৃষক, শ্রমিক, ছাত্র এবং যুবকের। অন্তর জ্বলুক দেশ বিরোধীর ঐক্যবদ্ধে আমাদের। আব্বা বলেন যুদ্ধে পাওয়া বঙ্গবন্ধুর বাংলাদেশ, প্রয়াণ দিনে জাতির পিতা, শ্রদ্ধানীয় অনিঃশেষ। তো আমি আপনাদেরকে আগেই কথা দিয়েছিলাম, আমি আর বেশিক্ষণ থাকবো না। আব্দুর রব, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। পরে কি রফিক উদ্দিন মোহাম্মদ, ধন্যবাদ ভাই, আপনি ধন্যবাদ দিয়েছেন, থ্যাংক ইউ। মাহমুদুর রহমান সোহাগ, আমার বন্ধু মানুষ, তোমাকে ধন্যবাদ। হেলাল উদ্দিন হেলাল ভাই লন্ডন থেকে, আসসালামু আলাইকুম। জাহিদুল ইসলাম জুয়েল, থ্যাংক ইউ। রাইজুল ইসলাম রিয়াজ, ধন্যবাদ। কামরুল, ধন্যবাদ। আখতার ভাই, থ্যাংক ইউ। রফিক ভাই, আপনি কি কমেন্ট করেছেন, ঠিক আছে, সেটা নিয়ে আমি এখন না বললাম, এখানে আমি উল্লেখ করলাম না। বাট যা হচ্ছে ভালো হচ্ছে না, সরকার সঠিক দিশায় আসুক। কে সরকার সেটা বড় বিষয় নয় আমাদের জন্য। আমাদের জন্য সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের রাষ্ট্র দিশা পাক। আমাদের রাষ্ট্র এই মুহূর্তে বেদিশা হয়ে আছে, বিদিশা হয়ে আছে, বুঝছেন তো। যারা ক্ষমতায় আসছেন ওনারা নিশ্চিতভাবেই ওনাদের দায়িত্ব বুঝতে পারছেন না, কি করণীয় ওনাদের। দেখেছেন তো লোকজন বছরের পর বছর, 53 বছর থেকে সাধারণ মানুষজনই এই দেশকে শাসন করে আসছেন, কেউ কেউ শোষণও করেছেন, কিন্তু কীভাবে করেছেন ওনারা সেটা এক্সারসাইজ না করেই ক্ষমতায় চলে এসেছেন বা সরকারে চলে এসেছেন। তাই জন্য একটু বিদিশা ভাব হচ্ছে। আই হোপ, রোহিত ভাই আপনার কমেন্টের ইয়েতে এটা বললাম আর কি, তো আই হোপ এটা হবে। তারপর আব্দুল হালিম, 96 সালে একজন সচিবকে ছাত্রলীগ ও যুবলীগ করেছিল, আমি যদি ভুল না করি। 96, 98, 99, 2004, 2024 এসবের বিপরীতেই বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান। তারা যদি এরকম বৈষম্যমূলক আচরণ করে আব্দুল হালিম মেম্বার সাহেব, তাহলে আর ওটাতে আর এটাতে তফাৎ কী ছিল? তফাৎ তো থাকতে হবে নাকি? দেশকে ভালো দেখতে হবে আমাদেরকে। 96 সালে কে কী করেছিল আমার ঠিক মনে নাই। 96 সালে না, এর আগে আরও 2-1 বার এরকম হয়েছে। বাট এভাবে রিক্সায় একজনকে দিগম্বর করে দিয়ে যে উল্লাস নৃত্য ছেলেরা করেছে, সেটা এর আগে আমি দেখিনি। হয়তো বা ফেসবুক ছিল না বলে হয়তো দেখা হয়নি, বাট এর আগে আমরা দেখিনি। কেউ যদি দেখে থাকেন হয়তো দেখেছেন, আমরা দেখিনি। 96 হতে পারে, আমরা সম্ভবত নিউজে পড়েছিলাম। কোন দল করেছিল, কাকে করেছিল সেটা আমরা বলতে পারি না, বাট হয়তো বা হতে পারে। বাট আমি বলছি
2024 আগের সব বৈষম্যকে নিরসন করতেই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের উত্থান। সেটাকে ধরে রাখতে হবে, সেটাকে মিসইউজ করা হচ্ছে, ভালোভাবে ব্যবহার করা হচ্ছে না। সরকারে যারা আসছেন তারা নিজেদের চেহারা দেখানো নেই ব্যস্ত, বিশেষ করে এক দুজন তো শুধু চেহারাই দেখাচ্ছেন, আর প্যান্ট কয়টা আছে, ট্রাউজার কয়টা আছে সেই হিসাবে দিচ্ছেন। ইট ইজ ভেরি মাচ সিলি, ইট ইজ ভেরি সিলি থিং। বুঝছেন, ওনারা টিভিতে ফেসবুকে ইত্যাদিতে মুখ দেখিয়ে দেখিয়ে অভ্যস্ত, তো তাই জন্য ট্রাউজারের হিসাব দিতে আসেন। আমরা আমাদের ট্রাউজারের হিসাবের দরকার নেই। দেশকে সঠিক দিশায় নিয়ে আসতে হবে। একজন মানুষ, বাংলাদেশের একজন মানুষকে অন্যায়ভাবে হ্যারাস করতে পারবে না। যদি কোনো মানুষ অপরাধীর হয়, আইন আছে। যদি পুলিশরা অ্যাক্টিভ না থাকে, পুলিশ কাজে না থাকে, আর্মি আছে, ধরে নোক, জেলে পুরুক। কিন্তু যেটা হচ্ছে রাস্তায়, ইট ইজ নট গুড। ছাত্ররা যেটা করছে ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আপনাকে বলতে হবে, দেখুন আজকে আমরা যারা শাহবাজপুরের লোক, আমরা শাহবাজপুরের ছাত্র আন্দোলনকে সমর্থন করছি। কাল আমি যদি ঢাকায় কোনো কারণে যেতে হয়, আপনাকে আমাকে ঢাকার ছেলেরা চিনবে না, আপনার আমার সাথেও এই আচরণ হতে পারে। সো তাদেরকে যদি আপনি একজন বলেন আমি বিএনপির নেতা, ইউনিয়ন শাখার, সেটা মানবে না। আর আমি যদি বলি আমি কবি, লেখক, সাহিত্যিক, সেটাও মানবে না, কিচ্ছু মানবে না। সো আপনি শাহবাজপুরের বাহিরে গেলে, বড়লেখার বাহিরে গেলে তাদের এই উদ্যত্ত আচরণের শিকার আপনি হতে পারেন, আমি হতে পারি। আইনকে আইনের হাতে দিতে হবে, আইনের লোক চালাতে হবে। যেভাবে ছাত্ররা রাস্তায় আইন লঙ্ঘন করছে, যেভাবে আজ 32 নম্বরে আইন লঙ্ঘন করছে, যেভাবে কাল তারা লঙ্গি ডান্স দিয়েছে, এটা ভালো না। আর আমি কোনোভাবেই তাদের দোষ দেখি না। যারা এই খারাপ পরিস্থিতিতে ক্ষমতায় এসেছেন, ওনারা তাদেরকে নিয়ন্ত্রণে নিতে চাচ্ছেন না। কেন নিতে চাচ্ছেন না সেটা হয়তো অনেকে জানি আমরা, সেটা নিয়ে হয়তো আমরা আমাদের থেকে আরও বেশি বিজ্ঞ, আরও বেশি দেশ নিয়ে পাবেন লোকজন কথা বলবেন, কিন্তু নেওয়া উচিত। আখতার ভাই অসংখ্য ধন্যবাদ। উনি মারা গেছেন শুনেছি, লজ্জা ঘৃণা উপন্যাস। দেখছেন, আমি একটু আগে বলছিলাম উনি আত্মহত্যা করতে পারেন। রিয়াজুল ইসলাম ভাই, জানি না তথ্যটা কতটুকু সঠিক, দিগম্বর হওয়া লোকটা আজকে নাকি মারা গেছেন। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। তবুও তার আগে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এই সংবাদটা মিথ্য হোক, উনি জীবিত থাকুক। দিগম্বর করেছিল মেম্বার হালিম সাহেব জানতে চেয়েছিলেন। যতদূর দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আমি কোনো মিডিয়াতে দেখিনি নিউজটা, সোশ্যাল মিডিয়া বলছে ওই ছেলেরাই করেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা। পরে সাইদুল ইসলাম, আপনার কোথায় ধ্রুবসত্য, বঙ্গবন্ধু এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগ দায়ী। এই পর্যায়ে বলতে বঙ্গবন্ধুকে কী পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে আমি জানি না। বঙ্গবন্ধুর জন্য এখনও বাংলাদেশের কোটি কোটি মানুষ আজকেও শোক দিবস পালন করছে। বঙ্গবন্ধুর কোনো পর্যায়ে যায় নাই। তবে বঙ্গবন্ধুকে বাংলাদেশের উচ্চতায় রেখে দেওয়া উচিত ছিল আওয়ামী লীগের, সেই উচিত কাজটা ওরা করে নাই। বঙ্গবন্ধু কোনো রাজনৈতিক দলের পোস্টারের বিজ্ঞাপন হতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো রাজনৈতিক দলের পোস্টারের হতে পারে না। আমরা বিদেশকে ফলো করছি, হয়তো বা করা হয়েছে, বাট হতে পারে না, এটা হওয়া উচিত না। বঙ্গবন্ধুর উচ্চতায় বাংলাদেশের উচ্চতা রেখে দিতে হবে। বঙ্গবন্ধু, বাংলাদেশ, জাতীয় পতাকা, সংবিধান, জাতীয় সঙ্গীত, এগুলো অন্য বিষয়। জাতীয় সঙ্গীতকে নির্বাচনী পোস্টারে নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পতাকাকে এবং নির্বাচনী পোস্টারে নিষিদ্ধ করা হয়েছে। আমরা কিন্তু সব ব্যবহার করি না। হ্যাঁ, তাহলে বঙ্গবন্ধুকে কেন নির্বাচনী পোস্টারে ব্যবহার করা হবে? সেটা নিষিদ্ধ করুক, এই সরকার করুক, এখন করিয়ে বঙ্গবন্ধুকে সেই উচ্চতা নিয়ে যাওয়া হোক, জাতীয় সঙ্গীতের উচ্চতা নিয়ে যাওয়া হোক, জাতীয় পতাকার উচ্চতা নিয়ে যাওয়া হোক। বঙ্গবন্ধু তো সেই রকম ব্যক্তিত্ব, সেটা করা হোক, এই সরকার করুক, সমস্যা কি? আওয়ামী লীগ তার জীবনে কোনোদিন ব্যবহার করতে পারবে না। আওয়ামী লীগ তার পারলে ক্ষমতায় আসবে, না পারলে নাই। বঙ্গবন্ধু ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব, ইন্ডিভিজুয়াল বিষয়। বঙ্গবন্ধুর যা ছুটি বাতিল করাও ঠিক হয় নাই। যদি অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে, বিভিন্ন কারণে সেটা করতে হয়, 1 বছর সময় নিয়ে করতে পারতো। এখন করছে, এটা বৈষম্যমূলক আচরণ এবং প্রতিহিংসামূলক আচরণ। এটাই সত্য। আচ্ছা, গালিব ভাইবস সম্ভবত তার আইডিটা হ্যাক হয়েছিল, তারপর নাম চেঞ্জ হয়ে গিয়েছিল, এখন সেই হবে হয়তোবা। থ্যাংক ইউ তোমার সহমত পোষণ করার জন্য আমার সাথে। পরে ধন্যবাদ। আমি হয়তো আরও 1-2টি কবিতা পড়বো, পরে লিখে দেবো, একটি বোধহয়। শেষ কবিতাটা পড়ি, পরে আমি বিদায় নেবো আপনাদের কাছ থেকে। আপনাদের অনেকে আমি বিরক্ত করলাম, ধন্যবাদ। শেষ কবিতাটির নাম হচ্ছে আগস্ট। আমার কবিতা, আমি লিখেছিলাম। কবে লিখেছিলাম ডেট লেখা নেই এখানে, হয়তো কয়েক বছর আগেই।
আমি এই বছর কোনো কবিতা লিখিনি। কবিতা লেখার মতো মন মানসিকতা, শক্তি, মানসিক শক্তি এসব নাই। ৩৫ নম্বরের এই অবস্থা দেখার পর, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দেবার এই পরিস্থিতি দেখার পর, সর্বোপরি বাংলাদেশের এই দুর্বিষহ পরিস্থিতি অবস্থা দেখার পর, সর্বোপরি আমার বাংলাদেশের ভাই বন্ধুদের প্রতিহিংসামূলক ফেসবুক স্ট্যাটাস এক্সেট্রা এক্সেট্রা দেখার পর কবিতা লেখার মন মানসিকতা আমার মনে হয় না কেউ লিখতে পারবে। যাই হোক, আগস্ট। বারুদ এখনো বিষায় বাতাস, বারুদ এখনো বিষায় বাতাস, গর্দব কৃপণের হাসি, রাজপথ কিংবা গলিপথে নুনা মানবতা যায় বাসি। এখনো রক্ত লাল, আগস্ট রক্ত ভুলিনি তবু রক্তাক্ত সমকাল। সমকালটা কিন্তু রক্তাক্ত, যদিও কয়েক বছর আগে লেখা কবিতাটা। রাজসভাতেই খুনিরা আছে, আমি স্পষ্টভাবে বলছি, তখনও বলেছিলাম, এখনো বলছি, আওয়ামী লীগের রাজসভাতেই বঙ্গবন্ধুর খুনিরা ছিল। আওয়ামী লীগের রাজসভাতেই বঙ্গবন্ধুর খুনিরা ছিল, আমি তখনও বলেছি, এখনো বলছি। রাজসভাতেই খুনিরা আছে, পিতাহারণীর সুদ, উল্লাসে যারা নেচে গিয়েছিল শেখাচ্ছে মূল্যবোধ। আমি নাম নিতে চাই না, কেউ না কেউ যেন তো মূল্যবোধের শিক্ষা দিতে চাইছিল, ওই সময়ই আমি কবিতাটি লিখেছিলাম। আমি ওনার নাম এখন আর নেব না। লাল সবুজের মান, ক্ষীণ করে কেন বুকে টেনে নেয়া চিহ্নিত বেঈমান। আমি আবার বলি, লাল সবুজের মান, ক্ষীণ করে কেন বুকে টেনে নেয়া চিহ্নিত বেঈমান। বিজে বিজে সুখে কতকাল গত আশায় দেখিয়া পথ, এখনো এখানে ফাঁকসার প্রেমী রক্তের নে শপথ। কত দুর্ভাগ্যের কথা আমাদের এটা। বিজে বিজে সুখে কতকাল গত আশায় দেখিয়া পথ, এখনো এখানে ফাঁকসার প্রেমী রক্তের নে শপথ। আগস্ট আমাদের দায়, আগস্ট আমাদের দায়, এখনো শতেক মুস্তাক সরব নপুংসক চেতনায়। মুস্তাকরা সরব ছিল ভাই আওয়ামী লীগ, ভাই আওয়ামী লীগ সরকার। মুস্তাক ছাড়া আপনাদের পতন হয় নাই 5 আগস্ট। আপনাদের মধ্যে মুস্তাক ছিল, সেই মুস্তাককে তখন দেখা গিয়েছিল, এখনকার মুস্তাককে আপনারা এখনো দেখেন নাই, এখনো আপনারা চিনতে পারেন নাই। তবে 5 আগস্টের আগে যারা দেশ ছেড়েছিল, কেন ছেড়েছিল? কেন ছেড়েছিল? অন্যের প্রতি দোষারোপ না করে আওয়ামী লীগ শুড টু ফাইন্ড দ্য কজ। কারা ছেড়েছিল, কেন ছেড়েছিল? শেষ। আমি শেষ করব। আপনাদের যে কয়জন ছিলেন আমার সাথে, যে কয়জন ছিলেন, সবাইকে অন্তর্নিশ্রিত ভালোবাসা, ধন্যবাদ। আমি আগেও বলেছি, আমার কোনো আয়োজন নেই, আমি কিছু সেভাবে ওই মানুষ যেভাবে টেকনিক্যালি করে সেটা আমার জানা নেই, আমি করিও না, ওসব আমি পারি না। আমি লাইভটা অন করছি, 2-1 কেটে গিয়েছে, তারপরও আপনারা নিরবিচ্ছিন্নভাবে আমার সাথে ছিলেন, ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকের এই শাহাদাত বার্ষিকীতে আমি অন্তত ফেসবুক লাইভে এসে 2টি কথা বলতে পেরেছি, আমি শান্তি পাচ্ছি। সম্ভবত আজ রাত আমার ভালো ঘুম হবে। আর আমি আপনাদের সবাইকে বলি, যারাই ভিন্ন মতের আছেন, বিভিন্ন মতের আছেন, সকলকে বিনীতভাবে অনুরোধ, একটি কবিতার লাইন বলি, তুমি অদম তাই বলি আমি উত্তম হইব না কেন। কেউ যদি কাউকে, আপনি যদি মনে করেন আমি কয়েস আহমদ বকুল দ্বারা আপনি কোনোভাবে কোনোদিন কোনো কষ্ট পেয়েছেন, প্রথমত আমি বলবো, আমি এতই সচেতন একজন মানুষ, আলহামদুলিল্লাহ, আমি সচেতনভাবে বলি, আমি কোনোদিন কোনো মানুষকে সচেতনভাবে বা জেনে কষ্ট দিইনি। অনেক সময় এখনকার সিচুয়েশনে, এই বয়সে বা এই ব্যস্ত জীবনে কেউ কেউ হয়তো আমার কাছে সময় চায়, আমার অনেক পরিচিত জন আমার কাছে সময় চায়, আমি সময়টা দিতে পারি না, বিকজ আমার কাছে খুব ভালো সময় নাই। কারণ আমার সন্তানরা এখনও লেখাপড়া করছে, 3 সন্তান। আমার ওয়াইফ একজন পরিচ্ছন্ন গৃহিণী, ফ্রান্স থাকলেও উনি গৃহিণী। সো এই ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম মানুষ আমি। সো অনেককে আমি সময় দিতে পারি না, এই কারণে হয়তো মনে কষ্ট অনেকে পেতে পারেন, আই এম সরি ফর দ্যাট। তার বাহিরে আমি কিন্তু কাউকে কোনোদিন সচেতনভাবে কোনো কষ্ট দিই না, আমি সচেতনভাবেই দিই না। কেউ আমাকে গালি দিলেও দেই না, কেউ আমার দিকে ছেড়ে আসলেও দেই না। বেশ থেকে বেশ এটা করি, আমি তার থেকে দূরে সরে যাই, ডিস্টেন্স মেনটেন করি। তারপরে যদি আমার উপর কারো অভিযোগ থাকে আমাকে বলুন। আমি বলি, আপনার সমাজের, আপনার পরিচিত, আপনার গ্রামের যে কারোর সাথে আপনার পরিচয় সমস্যা থাকে, তার সাথে কথা বলুন। আপনারা যেভাবে পাবলিকলি অ্যাবিউজ করা শুরু করছেন, ইট ছুড়লে
পাটকেলটা খেতে হয়, নাকি পাটকেল চুললে ইট খেতে হয়, কীরকম একটা শব্দ আছে, সেটা থেকে আপনারা নিজেকে নিবৃত রাখুন। এই সরকার যদি ফেইলও করে, আমার মনে হচ্ছে এই সরকার ফেল করবে, এই সরকার যদি ফেইলও করে একটা সরকার আসবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ক্ষমতা যাবে। দেখুন, আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, আপনি যদি লাল সবুজ পতাকাকে ভালোবাসেন, আপনি যদি বাংলাদেশের কি বলে বাংলাদেশকেই ভালোবাসেন, তাহলে কি হবে, আপনি নিজেও চাইবেন পুলিশের হাতে তার ক্ষমতাটুকু থাকুক, আইনের হাতে, আদালতের হাতে ক্ষমতাটুকু থাকুক। আইন আদালত যখন তাদের ক্ষমতা সঠিকভাবে আবার পাবে, আমি এখন বলছি এজন্যই, আমার মনে হচ্ছে না আইন আদালত এখনও সক্রিয়ভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছে। যদি পারতো তাহলে আজকাল লোকটা দিগম্বর হতো না, আজকে একজন দাড়িওয়ালা মুরব্বীকে কান্দর বড়ে করে উঠবুস করতে হতো না। আর্মি অনেক সময় সেটা করায়, সেটা আর্মি কিন্তু কোনো জিজ্ঞাসা থেকে করে না। আর্মি একজনকে করায় 10 জন শিক্ষা দেওয়ার জন্য, সেটা দৃষ্টান্তমূলক। কিন্তু তারপরও আর্মিওয়ালারা কোনোদিন কোনো দাড়িওয়ালা মুরব্বীকে এরকম করেছে আমি দেখি নাই। তো আজকে একজন দাড়িওয়ালা মুরব্বী, ওনার পরে কিন্তু ওনার মেয়ে আছে, ওনার ছেলে আছে, হ্যাঁ, ওনার নাতিপুতি আছে, ওনার ফেসটা কিন্তু ফেসবুকে চলে আসছে, সবাই দেখতেছে উনি কীভাবে মুখ দেখাবে করে যাই, উনি কান ধরে উঠবুস করেছে। এই যে পরিস্থিতি পরিবেশের আপনারা সৃষ্টি করছেন, বৈষম্য বিরোধী একটা এত সুন্দর একটি, এত ভালো একটি শব্দ বাংলা সাহিত্যের, দুটি শব্দ, বৈষম্য বিরোধী, হাউ নাইস ইট ইজ। বাট এটার যে মিসইউজ হচ্ছে, এটা যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি তথা সামাজিক অবস্থানকে কত নিচে নিয়ে যাচ্ছে, উই হ্যাভ টু থিঙ্ক ইট, উই হ্যাভ টু থিঙ্ক ইট মাইসেলফ। সো ভালো থাকেন। আমি আদাব শ্রী সত্য বালা আসনি, আদাব আদাব। হেলাল ভাই, আসসালামু আলাইকুম। আপনারা আগে একবার স্মরণ করছি, আপনাদের আবার তখন মেসেজ দিচ্ছেন, থ্যাংক ইউ। আমি সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। আর আজকের এই দিন জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু এই দেশের জাতীয় পতাকা যতদিন থাকবে, বাংলাদেশ নামটা যতদিন থাকবে, বঙ্গবন্ধুর বিরোধিতা হবে, যে কোনো কারণেই বিরোধিতা হবে। বিরোধিতাকারীদের একটা বাহানা দরকার, বঙ্গবন্ধুর বিরোধিতা করার জন্য বাহানা দরকার। বঙ্গবন্ধু হত্যা করার জন্য বাহানার দরকার ছিল, ওরা বঙ্গবন্ধুকে হত্যা করে দিয়েছে। তো এখন যারা বিরোধিতা করে তাদের বাহানা দরকার, তারা বাহানা পাচ্ছে, বাহানা মেটাচ্ছে। কিন্তু বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে, বাংলাদেশের মানুষের অন্তর থেকে, বাংলাদেশের অস্তিত্ব থেকে মুছে দেওয়া অসম্ভব। ভালো থাকুন, সকলের ভালো হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।